এই গল্প আমি বহুদিন কাউকে বলিনি। রহস্যের ব্যাখ্যা আমার কাছে নেই, তাই ভেবেছি লোকে হয়তো আমার কথা বিশ্বাসই করবে না। এখন অবশ্য কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক, তাতে কিচ্ছু যায় আসে না। আমি একটি সত্যি ঘটনাই বলছি। আপনারা হয়তো ভূতে বিশ্বাস নাও করতে পারেন, আমিও যে বিশ্বাস করি তা নিশ্চিত করে বলতে পারি না। কিন্তু সেই রাতে সত্যি ভূত দেখেছিলাম কিনা তাও জানি না। যদি ওইটা ভূত না হয়ে থাকে, তাহলে কি দেখেছিলাম জানি না। কাজ শেষে বাড়ি ফিরছিলাম। আমি লন্ডনের কাছেই থাকি। তখন শীতকাল, তাই আমি সকাল সকালই রওনা হয়েছিলাম। তবে বেশি দ্রুত গাড়ি চালাতে পারিনি, রাস্তাঘাট বরফে ঢাকা। তাই মন্থর গতিতে এবং সতর্কভাবে গাড়ি চালাতে হচ্ছিল। যখন ঘনিয়ে এলো সন্ধ্যা, বাড়ির পথ তখনও বহু দূর। আমার গাড়ির গতি প্রায় নিভু নিভু। গাড়ি নিয়ে মেন রোডে অবস্থান খুবই বিপজ্জনক, কারণ ওই রাস্তায় বেশ গাড়ি চলাচল করছিল। আমি মূল রাস্তা ছেড়ে শান্ত ও নির্জন একটি গায়ের পথে মোড় নিলাম। মাইলখানেক এগোবার পরে রাস্তার পাশে একটি সাইনবোর্ড চোখে পড়ল, মিলহ্যাম লেখা রোড সাইনে। 5 মিনিট বাদে আমি একটি সরু রাস্তায় উঠে এলাম। দুপাশে ঘরবাড়ি, দোকানপাটও নজরে এলো। আলো জ্বলছে। রাস্তার মাথায় একটি গ্যারেজ। আমি সেখানে গিয়ে গাড়ি দাঁড় করালাম। গ্যারেজ মালিককে আমি গাড়ির সমস্যার কথা বললাম। গ্যারেজের মালিক আমাকে দেখে বলল, আমার গাড়ির ডায়নামো ভেঙে গেছে, কাল সকালে মেরামত করে দিতে পারবে। তবে আজ রাতে আর গাড়ি না চালানোই ভালো। মিলহ্যামে কোনো হোটেল আছে? জি, আছে। রাস্তার ওই মাথায় দ্য গেট নামে একটি হোটেল আছে। আপনি হোটেলটি মাত্রই পার হয়ে এসছেন। শীতকালে মিলহ্যামে খুব বেশি লোকজন আসেন না বাইরে থেকে। মিস্টার রিচার্ডসকে বলবেন আমি আপনার ডায়নামো মেরামত করে দিচ্ছি। উনি আপনার আদর যত্নের কোনো ত্রুটি রাখবেন না। আমি গ্যারেজ মালিককে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে আমার সুটকেসটি বের করে নিলাম। তারপর হাঁটা দিলাম দ্য গেট অভিমুখে। একটি ভবন। জানলা দিয়ে দেখতে পেলাম ছোট্ট ডাইনিং রুমের ফায়ার প্লেসে আগুন জ্বলছে। সদর দরজার পরেই হোটেল অফিস। আমি ডেস্কের গায়ে লাগানো বেল টিপলাম। অফিসের পেছন দিক থেকে আবির্ভূত হলো বিশাল দেহী এক লোক। তার হাতে এক কাপড়, অপর হাতে 8 গ্লাস বিয়ার। আমার দিকে তাকিয়ে বন্ধুত্বপূর্ণ হাসি উপহার দিল সে। মিস্টার রিচার্ডস? ডেস্কের ওপরে বিয়ারের গ্লাস নামিয়ে রাখল সে। জি, আপনার জন্য কি করতে পারি? আমি জানালাম আমার গ্যারেজে আমি গাড়ি রেখে এসেছি। বললাম রাতে থাকার মতো একটি রুম এবং খাবার দাবার চাই। খাবার পেতে সমস্যা নেই। ঘন্টাখানেকের মধ্যেই রেডি হয়ে যাবে ডিনার। তবে রুম রুম পাওয়াটা একটু মুশকিল। দেখতেই পাচ্ছেন এটা একটি ছোট হোটেল। আমাদের মাত্র 6টি বেডরুম, সবগুলোতেই লোক আছে। শীতকালে অবশ্য খুব কমই আমাদের হোটেল ভর্তি হয়ে যায়, কিন্তু আমি দুঃখিত। তাহলে এখন কি করা, সেটা জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম, তাকে এমন সময় দরজাটি আবার খুলে গেল। ছোটখাটো চেহারার একটি ভদ্র মহিলা দ্রুত হেঁটে এলেন ভেতরে। এই ভদ্রমহিলাকে বলেছিলাম আজ রাতে আমাদের
কোনো কামরা খালি নেই। ওনার গাড়ি গ্যারেজে মেরামতির জন্য, তাই উনি আজ রাতে এখানে থাকতে চাইছেন, ডিনারও করবেন। 7 নম্বর রুমটা খালি আছে। কিন্তু ওটা তো বিয়ারের গ্লাস তুলে নিয়ে চুমুক দিতে দিতে তার স্ত্রী কথা শুনতে লাগলো। ভদ্র মহিলাকে আমরা এভাবে ফিরিয়ে দিতে পারি না। আমি 7 নম্বর রুমটি রেডি করে দিচ্ছি। আপনাদের বোধহয় ঝামেলাতেই ফেলে দিলাম। না না, কোনো ঝামেলা নয় মিসেস। আমি রোজ সন্ডার্স। আমাদের কোনো ঝামেলা হচ্ছে না মিসেস সন্ডার্স। 7 নম্বর কক্ষটি আমরা তেমন ব্যবহার করি না। আপনি ওখানে আরামেই থাকতে পারবেন, ওটাতে কোনো সমস্যা নেই। মহিলা তার স্বামীর দিকে তাকিয়ে ভ্রুকুটি করলেন। আসুন মিসেস সন্ডার্স, আমাদের ঘরের তৈরি বিয়ার এক গ্লাস চেখে দেখুন। এর চেয়ে সুস্বাদু বিয়ার আপনি ইংল্যান্ডের কোথাও পাবেন না। আপনার সুটকেসটি আপাতত অফিস রুমেই থাক, এক ফাঁকে আপনার ঘরটি রেডি হয়ে যাবে। সে আমাকে নিয়ে বাড়ি চলে এলো। এখানে লোকজন গল্পগুজব করছে, কয়েকজনের সঙ্গে পরিচয়ও হলো। এরা বাইরের শহর থেকে এসেছে, কয়েকজন আবার মিলহ্যামের বাসিন্দা। বারে এসেছে সন্ধ্যাকালীন বিয়ার পান করতে। আমি এখানে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। মিসেস রিচার্ডস তার বিখ্যাত বিয়ার এক গ্লাস এনে দিল আমাকে। ঠিকই বলেছে সে, দারুণ স্বাদ। কিছুক্ষণ পর আমাকে জানানো হলো আমার ঘর রেডি করা হয়েছে। তখন অবশ্য এই আড্ডা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, তবু একটু পরে উঠতে হলো। অফিস ঘর থেকে আমার সুটকেস নিয়ে 7 নম্বর রুমে চলে এলাম। এটি টপ ফ্লোরে, অন্যান্য বেডরুমগুলোর মাথার ওপরে। এখানে বেশ ঠান্ডা, তবে মিস্টার রিচার্ডস ছোট একটি ফায়ারপ্লেস জ্বালিয়ে রেখেছে। চলুন কামরাটার একটা বর্ণনা দেওয়া যাক আপনাদের। কামরাটি আয়তনে তেমন বড় নয়। একটি খাট, কাপড় চোপড় রাখার একটি আলমারি, দরজার পেছনে মুখ হাত ধোয়ার একটি ছোট্ট বেসিন। বেসিন এবং আলমারির মাঝখানে রয়েছে একখানা চেয়ার, এবং সেটাই আমার চোখে পড়ল, আর একটি ফায়ারপ্লেস। ব্যাস এই। তবে ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি খুশিই হলাম। সুটকেস খুলে জামা কাপড় বের করে হাত মুখ ধুয়ে চললাম ডিনারে। মিসেস রিচার্ডস সে বড় ভালো রাঁধুনি। খাবারটি আমি বেশ উপভোগ করলাম। এক বোতল রেড ওয়াইনও দিয়েছে। খাওয়া শেষে আমি বাড়ি চলে এলাম। একটু পরে ভ্রমণ ক্লান্তিতে ঘুমে বুঝে আসতে লাগলো আমার চোখ। এবার আমাকে ঘুমোতে যেতে হবে। আমি ঘুমোতে যাব মিস্টার রিচার্ডস। আমাকে একটু সকাল সকাল নাস্তা দেওয়া যাবে? গাড়ি রেডি হয়ে গেলেই রওনা হতে চাই। 8টার সময় দিয়ে এলে চলবে? হ্যাঁ চলবে, ধন্যবাদ। মনে হয় না সকাল 9টার আগে ডায়নামো মেরামতির কাজ শেষ হবে। তাহলে শুভরাত্রি মিসেস সন্ডার্স। আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি সন্ধ্যার জন্য। অগ্নিচুল্লির কারণে ঘরটি বেশ গরম। আমি বিছানায় বসে কিছুক্ষণ বই পড়লাম, কিন্তু বারবার চোখ ঘুমে ঢলে আসছে। বই পড়া বাদ দিয়ে ঘরের বাতি নিভিয়ে টান টান হলাম বিছানায়। একটু পরেই ঘুমিয়ে পড়লাম। জানি না ঠিক কতক্ষণ ঘুমিয়েছি, তবে কিছু একটা আমাকে জাগিয়ে তুলল। কোনো শব্দ শুনে আমার ঘুম ভাঙেনি।
বেডরুম নীরব, তবে অদ্ভুত কিছু একটা ঘটছে। আমার বিছানার পাশের টেবিলের বাতিটি নেভানো, তবু ঘরটি আস্তে আস্তে আলোকিত হয়ে আসছে কামরার একটি অংশ। আমার বিছানা ডুবে আছে আধারে। আমি আলমারি কিংবা মুখ ধোয়ার বেসিন কোনোটাই দেখতে পাচ্ছি না। শুধু দুটোর মাঝখানে বড় চেয়ারখানা নজরে আসছে। ওটার হাতল, পায়া, খাড়া পিঠ সবই পরিষ্কার দেখা যাচ্ছে। অন্ধকারেও যেন জ্বলজ্বল করছে। আমি শক্ত করে চোখ বুজলাম। ভয়টাই বিশেষ পাইনি, অন্তত তখন নয়। ভয়টা এলো পরে। না, আমি ভয় পাইনি, তবে চিন্তা করতে চাইছিলাম ওই 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 অদ্ভুত আলোটা নিভিয়ে দিয়ে একটা ব্যাখ্যা দাঁড়া করাতে চাইলাম নিজের কাছে। আমি চেয়ারটি দেখতে পাচ্ছি তা সত্যিই হতে পারে না। রুমের বাকি অংশটা অন্ধকার। আমি আসলে স্বপ্ন দেখছিলাম নিশ্চয়ই। ডিনারের পরে বারে গিয়ে যখন বসেছি তখন একটু মনে হয় বেশি হয়ে গেছে আজ। খুব ধীরে ধীরে 50 পর্যন্ত গুনলাম। 50 গোনা শেষ করে আমি চোখ খুলবো, দেখবো ঘরটা পুরো অন্ধকার। ঘর পুরো অন্ধকার থাকলেই হবে। আমি খুব আস্তে আস্তে গুনছি, এমন সময় কানে এলো একটা শব্দ। কেউ ঘরের ভেতর খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি খুব স্থির হয়ে কান পেতে শুনলাম। হ্যাঁ, কেউ শ্বাস 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 নিচ্ছে, খুব ঘন ঘন শ্বাস ফেলছে। তাহলে এটা স্বপ্ন নয়। কে নিঃশ্বাস ফেলছে? চোর? চোখটা খুললাম। চেয়ারটি যথাস্থানেই রয়েছে এবং এখন ওখানে বসে আছে একটা লোক। লোকটা লোকটা বুড়ো, মাথার চুল পাকা, শির দ্বারা টান টান হয়ে বসে আছে। সে চেয়ারের হাতল ধরে রেখেছে শক্ত হাতে। উজ্জ্বল নীল চোখ জোড়া দুটো আমার ওপর স্থির। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি বলতে চাইলাম, কে আপনি? এখানে কি করছেন? আমার ঘর থেকে বেরিয়ে যান। আবার মুখ খুলতে চাইলাম, লাভ হলো না। আমি ওখানে শুয়ে অপেক্ষা করতে লাগলাম। নিজেকে বললাম ভয়ে যেন না পাই। লোকটা খুব বুড়ো, আমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে বুড়োর চাউনিটা বড্ড ভীতিকর। পলক্ষীন চোখে সে তাকিয়েই আছে। লোকটা কিছু একটা নিশ্চয়ই করছে ভাবলাম আমি। নিদেন কথা তো বলবেই। লোকটা বোধহয় আমার চিন্তাটা শুনে ফেললো। সে বাম হাত তুলে তাক করলো আমার দিকে। এবারে তার চোখে খুব করুণ বিষাদময় চাউনি। হঠাৎ আমার আর ওকে ভয় লাগলো না। লোকটা আমাকে কিছু বলার চেষ্টা করছে। যখন কথা বলল, গলার স্বর বড্ড করুণ শোনালো। কিছু বলতে যাবে, তার হাত ছপাত করে পড়ে গেল নিচে। আমি বললাম, কিসের কে আপনি? কি বলতে চাইলেন বলুন। প্রশ্ন করার আগেই সে অদৃশ্য হয়ে গেল। ঘর আবার পুরো অন্ধকার। একটি কণ্ঠ আমাকে জাগিয়ে তুলল। আপনার জন্য চা নিয়ে এসেছে মিসেস সন্ডার্স। আপনার নাস্তাটা আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। মিসেস রিচার্ডস বেডসাইড টেবিলের ওপর চায়ের কাপ রেখে দিয়ে বেরিয়ে গেল দ্রুত। আমি গভীর ভাবনায় ডুবে গেলাম।
আমার অদ্ভুত দর্শনার্থীটি চলে যাওয়ার পরপরই আমি ঘুমিয়ে পড়েছিলাম। অথবা সত্যি কি আমি ঘুমিয়েছি, নাকি গোটা ব্যাপারটাই আমি স্বপ্ন দেখেছি? বিষয়টি নিয়ে রিচার্ড দম্পতির সাথে একবার কথা বলবো। অদ্ভুত আগন্তুকের রহস্য ভেদ করতে না পারলে বড়ই বিব্রত হবে। ওরা আমার খুব যত্নার্থী করেছে, আমি ওদের কোনো রকম বিব্রত করতে চাই না। নাস্তা খেয়ে হোটেলে অফিস ঢুকলাম বিল শোধ করতে। মিসেস রিচার্ডস বসে আছেন ডেস্কে। আমার যত্নার্থী করার জন্য তাকে ধন্যবাদ দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে এসে বিল দিলেন। এ আমার সৌভাগ্য মিসেস সন্ডার্স। আমরা চাই আমাদের হোটেলে যারা আসেন তারা যেন আরামে থাকতে পারেন। আপনার ভালো ঘুম হয়েছিল তো? আমি বিল পরিশোধনের জন্য টাকা গুনছিলাম। জবাব দেওয়ার জন্য মুখ তুলে তাকাতেই মহিলার পেছন দেওয়ালে ঝোলানো একটি ছবিতে আটকে গেল চোখ। সাদা চুল, চওড়া শক্ত মুখ এবং ঝকঝকে নীল চোখের লোকটাকে আমার খুব চেনা লাগলো। আচ্ছা, আপনার পেছনে দেওয়ালে ঠিক ছবিটা যেটা দেখতে পাচ্ছি, উনি কে? মিসেস রিচার্ডস ছবির দিকে একবার তাকিয়ে চট করে আমার দিকে ফিরলেন। উনি টমের বাবা, আমাদের সঙ্গে হোটেলেই থাকতেন। 5 বছর আগে উনি মারা গেছেন। আপনি কাল যে কামরায় ছিলেন ওখানেই ওনার মৃত্যু ঘটে। এই জন্যই টম আপনাকে 7 নম্বর কামরায় দিতে চায়নি। কিন্তু আপনারা... থেমে গেলাম আমি। সাবধানে শব্দ চয়ন করতে হবে। জানি না ভদ্রমহিলা এই ব্যাপারে কতটুকু জানেন, কিংবা আমাকে কতটুকুই বা বলতে চাইবেন। তবে আমি কিছু বলার আগেই মিসেস রিচার্ডস আবার বলতে লাগলেন। 7 নম্বর কামরাটা নিয়ে কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে মিসেস সন্ডার্স। তো একজন অতিথি বলেছেন ওই রুমে তাদের ভালো ঘুম হয়নি। রাতের বেলায় নাকি তারা ভয় পেয়েছেন, যদিও কেন ভয় পেয়েছেন তার ব্যাখ্যা দিতে পারেনি। তারা বলেছেন ঘরটি নাকি ভুতুড়ে। হোটেলওয়ালাদের জন্য ভূত টুত খুব খারাপ ব্যাপার। তাই টমের বাবা ঠিক করেন যে তিনি নিজেই 7 নম্বর কামরায় রাত কাটাবেন। তিনি বিশ্বাস করতেন না যে ওটা ভুতুড়ে ঘর। বলেছিলেন ওই ঘরে মানুষ ঘুমোতে কেন ভয় পায় সেই রহস্য উদ্ঘাটন করবেন। তার ভূতে বিশ্বাস ছিল না, আমারও নেই। তো তিনি ওই ঘরে এক রাতে ঘুমাতে গেলেন সুস্থ দেহে সুস্থ মনে। কিন্তু... বলুন, তারপর কি হলো বলে যান। আমি আমার শ্বশুরকে খুব পছন্দ করতাম। তার কথা মনে পড়লে এখনো খারাপ লাগে। আমি পরের দিন সকালে দেখি ওখানে তিনি মরে পড়ে আছেন। বড় চেয়ারটিতে বসে আছেন তিনি। সারা গা বরফের মতো ঠান্ডা এবং প্রাণহীন। তিনি বুড়ো মানুষ ছিলেন। বুড়ো মানুষরা হঠাৎ করে মরে যেতেই পারেন, ডাক্তার বলেছিলেন এরকম হতেই পারে। তিনি হার্ট ফেল করেছিলেন, হঠাৎ বলেছিলেন ডাক্তার। মিসেস রিচার্ডস টাকা নিয়ে আমাকে ভাঙতি ফেরত দিলেন। আমি পকেটে ভাঙতিটা রেখে সুটকেস তুলে নিলাম হাতে। মিসেস রিচার্ডস, একটা কথা... তিনি আমার কথা শুনছেন না। আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কাজেই বুঝতেই পারছেন মিসেস সন্ডার্স, 7 নম্বর কামরার রহস্য আমরা কোনোদিনই ভেদ করতে পারিনি। কেউ কোনোদিন পারবে বলে মনে হয় না। ওটা আসলে সির্ফ একটা ভুয়ো গল্প।
আমি বিদায় জানিয়ে বেরিয়ে এলাম হোটেল থেকে। রাস্তা ধরে দ্রুত পদক্ষেপে চললাম গ্যারেজে। বুড়োর কথাগুলো যেন আমাকে অনুসরণ করছিল। আমি কোনোদিনও সন্ধান পাইনি বলেছিল সে। আমি কোনোদিন জানতে পারিনি 7 নম্বর কামরা ভুতুড়ে কিনা, কিন্তু তুমি এখন জানতে পারলে ব্যাপারটা। এখন তুমি জানো, তাই না? শুনছিলেন আজকের গল্প রুম নাম্বার 7। দি বাম স্ট্রোকের গল্প এর আগেও আপনারা আমার চ্যানেলে শুনেছেন। আজকের গল্পটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী গল্প যাতে আনতে পারি সেটা সহযোগিতা করো। তোমরা যদি চাও গল্প পাঠাতে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কী গল্প পাঠাতে চাও। তোমাদের গল্প পড়ে শোনানো হবে digolpo.com চ্যানেলে। আশা করছি খুব তাড়াতাড়ি আবার আমাদের চ্যানেলে ভয়ের গল্প আসবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।